बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिअति अमालिना मय यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वशर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি, ধারাবাহিক বই, মানে ধারাবাহিক হালাকা একটা বই ধরে, দ্য মিউজিক মেড মি ডু ইট, অ্যান ইন-ডেপথ স্টাডি অফ মিউজিক থ্রু ইসলাম অ্যান্ড সায়েন্স। ডক্টর গহর মুশতাক বলে পাকিস্তানি অরিজিনের একজন ভদ্রলোকের লেখা বই। আগে বলছি, আবার বলতেছি, কারণ নতুন নতুন মানুষজন এখানে যুক্ত হন। অনেকখানি যায় আমাদের এই দাওয়াতটা। তো ওনার পিএইচডি হচ্ছে নিউ জার্সির একটা ইউনিভার্সিটি থেকে, বায়োফিজিক্যাল কেমিস্ট্রিতে। এরপরে ক্লাসিক্যাল ইসলাম, ওনার বাবা দিনের পণ্ডিত ছিলেন এবং ওনার লেখালেখি আছে। উনি বিভিন্ন মসজিদে, আমেরিকাতে ডিফারেন্ট মসজিদে দিয়ে থাকেন, খুতবা দিয়ে থাকেন বা লেকচার দিয়ে থাকেন। আর বই আছে আরো, এছাড়া বই আছে গ্রোয়িং বিয়ার্ড ইন লাইট অফ কোরআন, সুন্নাহ অ্যান্ড মডার্ন সায়েন্স, এটা একটা বই। আর একটা বই দ্য ইন্টেলিজেন্ট হার্ট, দ্য পিওর হার্ট, an insight into the human heart based on the Quran, Sunnah and modern science. আরেকটা হচ্ছে ইসলাম, ইটস বিউটি এন্ড উইজডম। এই তিনটা বই। আর এটা হচ্ছে চতুর্থ বই আর কি, মানে ওই সেন্সে চতুর্থ, যে আরো তিনটা বই আছে, এটা চার নাম্বারটা আর কি। তো ওনার এই বইটা একটু ব্যতিক্রমী, কারণ এর আগে এই বইতে দেখলাম, এই আজকে বা কালকের ভিতরে, মানে আজকের সেশনে বা ইসে আসবে অন্য বইটার কথা, অন্য একটা বই যেটা মিউজিকের উপর, ওয়ান অফ দ্য বেস্ট বুকস, মিউজিক অ্যান্ড সিঙ্গিং ইন ইসলাম, ওই নামে আমার কাছে আছে। একটু সামান্য চেঞ্জে অন্য নামে আছে। মুস্তফা আল কানাডি বলে এক কনভার্টেড মুসলিমের। মুস্তফা আল কানাডি যদিও কানাডার ছিলেন, কিন্তু অরিজিনাল উনি ইটালিয়ান ছিলেন, কনভার্টেড মুসলিম ছিলেন। 40 বছরের নিচে মারা গেছেন। কনভার্ট করছেন, ইসলাম শিখছেন, সৌদি আরবে পড়াশোনা করছেন, এবং ওনার ওই বইটা দারুণ পপুলার ছিল। কিন্তু এটাতে পিওর শরিয়া সাইডটা উনি দেখছেন, সেটা ঠিক আছে, সেটাতে কোনো না। পিওর শরিয়া সাইডটা উনি বা পিওর ইসলামিক দিক থেকেই করছেন। আর ইনি এটাকে বায়োলজি, সায়েন্স, ইসলাম সব মিলাই করছেন, বলছেন উনি সেটা। এবং রিলেট করার জন্য আমার মনে হয় এই বইটা একটু বেটার আর কি। মানে আপনি একটা জিনিসে হাস্যাস করলেন কাউকে, কিন্তু ঠিক আছে, মানে ওই পরিমাণ ইমান তো আর একদিনে সবাই হয় না। যে শুরুতেই যখন আপনি না করতেছেন কাউকে যে এটা করো না, ওটা করো না, তখন যদি সাথে এটার অবশ্যই আল্লাহ বলছেন দেখে, এটা প্রাইমারি, যখন ইমান মানুষের সলিড হয়ে যাবে তখন সে প্রশ্ন করবে না, প্রাইমারি সামিনা আতানা বলবে, মানে শুনলাম মানলাম। কিন্তু ওই পরিমাণ ইমানে সবসময় রেডিলি যায় না মানুষ, বিশেষ করে ইয়াংস্টার্স যাদেরকে আপনি আল্লাহর পথে ডাকবেন, তারা জিজ্ঞেস কেন না, কেন না, কেন এটা নাই। কয়দিন আগে আমার মেয়ের একটা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছিল, দেখছেন কিনা জানি না, ওটা আমাদের লাইফের গল্প। ছোট ছিল, জাহাজে 4-5 বছরের মতো বয়স ছিল। তো ওই খাবার টেবিলে দেখছে খুব সুন্দর লাল রঙের একটা খাবার, সালামি আর কি, স্লাইস করা, ও এটা খাবে। তা আমি বলছি যে এটা তো মুসলিমরা খায় না। তার নেক্সট কথা ছিল যে তাহলে আমি মুসলিম হব না। মানে কেন খাবো না এটা তো সে বুঝতেছে না। তারপরে দুইটা ঘটনা লিখছে। একটা লিখছে যে ওই ব্রিটিশ ক্যাপ্টেন ছিল আমাদের, আমি চিফ ইঞ্জিনিয়ার ছিলাম ওই জাহাজে। তো সে, এটা 91-এর কথা, সে চলে যাবে, মানে ফেয়ার, সে চলে যাবে আর কি। ফেয়ারওয়েল পার্টি হয় সাধারণত, সেটা হচ্ছে সফট ড্রিঙ্ক রাখা আছে বা ড্রিঙ্কস রাখা আছে। হার্ড লিকার কখনোই সার্ভ করা হতো না, বাট বিয়ার আছে ওইখানে। তো বিদেশি জাহাজ, যাই হোক, তো তাকে যখন
সফট ড্রিঙ্ক চুজ করতে বলা হয়েছে, তখন সে ওই সচরাচর যেটা দেয় না সাদা কালারের লেখছে সে ওই লেখাতে, সে ওইটা খাইতে চাইছে। তো আবার আমি বলছি যে মুসলিমরা এটা খায় না। তো এই যে খায় না কথাটা, মুসলিমরা একটা বাচ্চা যখন বা তার ভিতরে যখন ইমান ওইভাবে প্রথিত হয় নাই বা হওয়ার কথাও না, তখন তো এই আনসারটা তার কাছে একটা মানে গ্রহণযোগ্য নাও হইতে পারে। বিশেষত যখন বয়ঃসন্ধিতে বা জানি আমরা কথা বলতেছি এখন এই যে মিউজিক নিয়ে কথা বলতেছি বা মিউজিকের এফেক্ট নিয়ে কথা বলতেছি, সেই অবস্থায় তো আরো রিয়েক্ট করবে, কারণ এভরি আদার পার্সন ইজ ওয়াচিং মুভিজ, অথবা গান শুনতেছে, অথবা দুইটাই করতেছে। মানে এই অবস্থায় যখন বলবেন তখন আরো কারণ দর্শানোর ব্যাপার আছে। আসলে সবচেয়ে প্রথম ব্যাপার বোধহয় ছেলে মেয়েদের সাথে একটা লাইন অফ কমিউনিকেশন সেট আপ করা, মিনিং যে তাদের সাথে এমন একটা সম্পর্ক আপনার থাকবে যে আপনি এসব নিয়ে কথা বলতে পারবেন। এটাই কিন্তু হয় না অনেক সময়। অনেক সময় বাবা এত ব্যস্ত, মা এত ব্যস্ত, তাদের বাচ্চাদের জন্য কোনো সময়ই নাই। এই কমিউনিকেশন সেট আপটাই হয় না, যে কথা বলবেন যে আমরা কেন শুনি না, আমরা কেন এটা খাই না, আমরা কেন এটা করি না। এইগুলা ধরেন দৈনন্দিন তারবিয়াত বা ইসের ভিতরে আসবে, ট্রেনিং এর ভিতরে আসবে, বাসায় ট্রেনিং এর কথার ভিতরে আসবে। এবং অফকোর্স বাবাও বাবাও মিউজিক শুনবেন না, বাবাও মুভি দেখবেন না, বাবাও ফেসবুকিং করবেন না, সেটা তো আছেই। বাবা ফেসবুকে সারাক্ষণ থেকে যদি বলেন যে না না আমার আহ, আমার কোনো ই নাই, বাবা বাবা ফেসবুকে সারাক্ষণ থাকেন কিন্তু বলেন যে আমার কোনো অ্যাপ্রুভাল নাই, আমি তোমার ই দেখছি, এটা তুমি যতদিন বড় না হয়েছো এটা করতে দিব না বা ওটা করতে দিব না, বা এটা ধরতে দিব না, বা এটা কখনো করবা না, তখন সেটা আহ, ই হারায় ফেলে, অ্যাপেল হারায় ফেলে। কিন্তু যদি বাবাও স্ট্রিক্টলি এই জিনিসগুলো না করেন এবং ওয়ান ইস টু ওয়ান আলোচনা করেন বাচ্চাদের সাথে যে কেন আমরা এটা করি না, এভরি আদার পার্সন ইজ ডুইং ইট, কিন্তু আমরা কেন করতেছি না, এই কারণে করতেছি না। ঠিক যেভাবে রোজার দিনে এভরি আদার পার্সন রোজা মানে খাইলেও আমরা খাই না, আমরা বিরত থাকি কেন? বিরত থাকাটা এই যে ইমসাক বা কোনো কিছুতে যে বিরত থাকা, এখন না পরে, বা দুনিয়াতে না জান্নাতে, এই এই জিনিসটাই হচ্ছে একটা মানে বেসিক ইসলামিকই, যে আমরা অনেক কিছুই আল্লাহ বলছেন দেখে বিরত থাকি, তার খারাপ জিনিসগুলো আমরা বলবো, প্লাস একটা সময়ের জন্য বিরত থাকি অনেক সময়। দেয়ার আর থিংস যেটা এখানে করতে পারবো না, জান্নাতে করতে পারবো ইনশাল্লাহ যদি যাই, বা এই ধরনের ব্যাপার আর কি। তো যাই, যেটা বলতেছিলাম যে ওয়ান ইস টু ওয়ান আলোচনাটা খুব দরকার, বা প্রাণ খুলে কথা বলাটা খুব দরকার। হ্যাঁ, তারা প্রশ্ন করুক, আপনিও সেটা ইকুইপড হবেন সেই প্রশ্নের উত্তর দিতে। তো এই জন্য সেই হিসাবে এই বইটা খুব এফেক্টিভ আমি মনে করি আর কি। আসেন সেদিন যেটা শেষ করছি তারপরে আগে আমরা একজন ডাক্তারের কথা ডাক্তার মানে পিএইচডি ডাক্তার বোধহয়, ডক্টর পল কিং, সায়েন্টিফিক স্টাডি করছেন রিলেশনশিপ অফ মিউজিক অ্যান্ড ড্রাগস, এটা নিয়ে আমরা পড়তেছি এখন। 3 বছর ধরে করছেন, 470 জন রোগী ছিল তার, মানে সাবজেক্ট আর কি। 242 জন ছিল ছেলে, 228 জন ছিল মেয়ে, অ্যাডোলেসেন্ট পেশেন্টস। অ্যাডোলেসেন্ট মানে বয়স সন্ধি, চেঞ্জটা হচ্ছে, হয়ে শেষ হয় না এখন। আহ, বাচ্চাদের বেলায় বুঝেন না, যারা বাবা মা তারা বুঝবেন যে ছেলেদের চেঞ্জটা কিভাবে হয়। একটু মানে গলাটা প্রথমে একটু ক্র্যাক করলো, কিন্তু সেটেল হয় নাই, কখনো চিকন বাইরে কখনো মোটা বাইরে দিচ্ছে। একটা সময় পরে 2 বছর থেকে, কারো এক 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 সময় লাগে, কারোটা খুব ফাস্ট হয়, কারো একটু সময় লাগে। হয়তো 2 বছর পরে দেখলেন যে গলাটা একটা পার্মানেন্ট জায়গায় গেছে, এখন একটা ভারী মোটা একটা গলা, নতুন একটা গলা তার সেটেল করছে ওখানে, আওয়াজটা, স্বর, কণ্ঠস্বর যেটা। এই যে ট্রানজিশনটা, যেটা যে সময়টা ধরে তার গলাটা আস্তে আস্তে চেঞ্জ হলো, এটা এই ট্রানজিশন পিরিয়ডটাকে আমরা বলি অ্যাডোলেসেন্স, বা যারা এই অবস্থায় থাকে তাদের অ্যাডোলেসেন্ট বলি আমরা। তো ওই এজের নিচে হু ওয়ার অ্যাডমিটেড টু চার্ল সরি চার্টল লেক সাইড হসপিটাল ইন মেমফিস টেনেসি। মেমফিস টেনেসির একটা শহর, টেনেসি একটা স্টেটের নাম, ইস্ট সে আপনার ইস্ট কোস্টের, মানে পূব সাইডের আমেরিকায়। ন্যাশভিল, নক্সভিল, মেমফিস এগুলো সব টেনেসির শহর, অনেকে তেমনি জানতে পারেন অন্যভাবে। আচ্ছা, দ্য পেশেন্টস মোস্ট অফ হুম ওয়ার হোয়াইট, এরা ছিল সব সাদা চামড়া, ওয়ার বিটুইন 13 and 18 years, 13 থেকে 18। 13টা অ্যাডোলেসেন্সের বয়স, 18টা একটু বেশি হয়ে গেছে, যাই হোক সেটাও মানে তারপরে একটা করে বলছেন, একটা রেঞ্জ ধরে বলছেন আর কি, এই বয়সের ছিল তারা। এবং আহ, তারা আসছিল ওয়াইড রেঞ্জ অফ সোশিও ইকোনমিক
ব্যাকগ্রাউন্ড থেকে, মানে কোনো পার্টিকুলার, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় যে কোনো একটা ব্যামো, কোনো একটা অসুস্থতা, কোনো একটা বিকৃতি, কোনো একটা আসক্তি একটা পার্টিকুলার মানে ইসের ভিতরে আছে, পার্টিকুলার সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড যাদের আছে তাদের ভিতরে আছে, অন্যদের ভিতরে নাই। এই জন্য র্যান্ডম সিলেকশনে হইলে তখন হোয়াইট করছে, হোয়াইট কিন্তু ইটসেলফ একটা 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 বিভাজন। আচ্ছা ঠিক আছে, হোয়াইট না বুঝলাম বিভাজন, কিন্তু রেশিয়াল বিভাজন এইখানেও বিহেভিয়ার চেঞ্জ হবে বা হবে, টেন্ডেন্সি টেন্ডেন্সি ভ্যারিয়েশন হবে, সেটা বাদ দিলাম। কিন্তু সোশিও ইকোনমি কি বলতেছেন যে কোনো পার্টিকুলারটা না আর কি, অর্থাৎ কোনো স্টেরিওটাইপ করার কোনো উপায় নাই আর কি, বা সবাই এক ধরনের কিছু হবে এমন কোনো কথা নাই। তারপর বলতেছেন যে ফ্রম সিটিজ অর রুরাল এরিয়াজ অফ মিসিসিপি, আরকানসাস, টেনেসি, আলাদা আলাদা স্টেটের কথা বললেন, তিনটা স্টেটের রুরাল অথবা শহর থেকে দুইখান থেকে আসে স্যাম্পল। The result of this study revealed that nearly 60% of the patients who were involved in drug abuse designated heavy metal music as their music of choice. হেভি মেটাল মানে দেখবেন যেগুলোতে মানে বাজনার ইসের চোটে কান ঝালাপালা হয়ে যায়। আপনি মানে নর্মাল যে মানুষ, একটা ভালো মুসলিম যে যে সাধারণত মিউজিক শোনে না বা কখনো শুনে নাই, সে পাগল হয়ে যাবে ওখানে, জাস্ট তার মাথা খারাপ হয়ে যাবে ওই 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 ইসের মিউজিক আর কি। একটা ওদেরই দেশের একটা পড়তেছিলাম যে মানে ওদের মানে আমেরিকানদের বয়সে যেমন বাপ ছেলে উপর নিচে থাকে, ওদের ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে থাকে, অনেক সময় টিনেজ ছেলে উপরে থাকে নিচে থাকে। তো হঠাৎ একদিনও মানে বাবা নিচের তলার থেকে মানে উঠে বসে গেছে বিছনায়, ও মনে হচ্ছে যে ভূমিকম্প হচ্ছে নাকি যুদ্ধ হচ্ছে না কি হচ্ছে, তারপর বুঝলো যে না, ছেলের রুম থেকে আপনার মিউজিকের আওয়াজ আসতেছে। তো গেছে উপরে, গিয়া বললো যে অল আই কুড মেক আউট হলো কিছুক্ষণ পরে পরে ড্যান্স, আর পুরাটা হলো খালি ধুমধাম ধুমধাম চলতেছে আর কি। মানে এই হেভি মেটাল বলতে মোটামুটি যারা শোনেন নাই তাদের জন্য এটা, যারা শুনছেন বা যারা জানেন ব্যাপারটা তারা তো জানেন। স্করপিয়ন, পিঙ্ক ফ্লয়েড, তারপরে আপনার ডায়ার স্ট্রেটস, এগুলা ডায়ার স্ট্রেটস অবশ্য পড়ে না, যে পিঙ্ক ফ্লয়েড পড়ে, স্করপিয়ন পড়ে। এগুলো হলো মানে দুইটা হেভি মেটাল গ্রুপের কথা বললাম, এই ধরনের অনেক আছে। মানে আপনি আপনার মাথা খারাপ হয়ে যাবে যদি আপনি কখনো না শুনে থাকেন, বিশেষ করে ওই যে বড় বড় স্পিকার গুলা যদি হয়, যেগুলো 500 ওয়াট বা অনওয়ার্ড যেগুলা, এবং রুমটা যদি একটু ছোট হয় তা মারাই গেছেন। কিন্তু এগুলা মানুষ ডে ইন ডে আউট কিন্তু হজম করতেছে এবং এগুলোর ভিতরে বসবাস করতেছে। তো দেখেন কিভাবে বলতেছে, ড্রাগের যারা অ্যাবিউজ করে তাদের সাথে তাদের পছন্দের মিউজিক হচ্ছে হেভি মেটাল মিউজিক। এরপরে ওনার রিসার্চ থেকে একটা, ডক্টর পল কিং যে, তার রিসার্চ থেকে একটা উদ্ধৃতি দিচ্ছেন যেটা আমরা ওয়ার্ড ফর ওয়ার্ড বা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো। Those who work with adolescents who have significant drug problems find that these youngsters not only are involved in antisocial behavior and precocious sexual activity। এখানে প্রিকশনস যে কথাটা, এটা একটু রেয়ার একটা টার্ম। এটার মানে হচ্ছে যে ইচড়ে পাকা, আমরা বলি না, যে বয়সে যেটা হওয়ার কথা সেই বয়সে সেই স্কিলটা থাকা আর কি, বা সেই জিনিসে পণ্ডিত হয়ে যাওয়া আর কি। প্রিকশনাস সেক্সুয়াল অ্যাক্টিভিটি মানে এই বয়সে এই যৌন আচরণগুলো হওয়ার কথা ছিল না, কিন্তু এগুলো তাদের আছে। ইয়াংস্টার্স নট অনলি ইনভলভড ইন অ্যান্টিসোশাল, যারা মানে এই এই ছিল আর কি, সাবজেক্ট যারা ছিল, যাদেরকে নিয়ে করা হয়েছে। অ্যান্টিসোশাল বিহেভিয়ার একটা মানে সামাজিকতার ভিতরে নাই। দেখবেন আজকাল দেখেন না, প্রায় এক্সপিরিয়েন্স, জানি না এখানে কোন কোন বয়সের বাবা মা কয়জন আছেন, পোলাপান কয়জন আছেন আল্লাহ জানে। বাবা মা যারা ধরেন, যারা 10, 15, 12, 13 বছর বা 16 বছর বয়সের ছেলে মেয়ের বাবা মা, তারা যখন কোনো বাসায় সিমিলার এইজ গ্রুপের ছেলে পেলে আছে এইসব বাসায় বেড়াইতে যান, আপনি দেখবেন আপনার 2 ঘন্টা থাইকা ওই বাসায়, আপনার ভাইয়ের বাসা, বোনের বাসা, ফ্রেন্ডের বাসা, যাই হোক, বাইরে হয়ে আসলেন, ছেলে বা মেয়েকে বাপ মা দেখাইতেই পারলো না, মানে সে তার রুমের ভিতরেই আছে এবং সে নারাজ বাইরে আসছে, মানে একটা সালাম দিতেও আসতে নারাজ। কি করতেছে সে ওইখানে ওই রুমের ভিতরে? পাবজি খেলতেছে, নাইলে আহ, ওই আরো কিছু করতেছে। আরো কি কি আছে না, পাওয়ার রেঞ্জার আমাদের স্কুলের কেজি ক্লাসের ছেলে সম্ভবত, দেখা গেল অন্য পোলাপানরা খুব মারে এসসিতে।
কয়েকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, এটা কিছুতেই তাকে ই করা যায় না, কিছুতেই তাকে নিবৃত্ত করা যায় না। মানে তারপরে আমরা ইনভেস্টিগেশনে বসলাম, বাপ মা তো আর কিছু বলতে পারে না, বলেও না। বাইরে যে পাওয়ার রেঞ্জের বলে নাকি একটা খেলা আছে, ওটা বোধহয় মারামারি খেলা, ওইটা সে খেলে বাড়িতে। অথচ আমরা আমাদের প্রতিটি শুরুতে তো ইসের আগে তো বটেই, মানে কি বলে আপনার এডমিশনের আগে তো বটেই, প্যারেন্টস যেগুলোতে আমি নিজে থাকতাম, স্পেশালি লোয়ার ক্লাসেস যেগুলো, মানে নার্সারি, কেজি 1 2, যেখানে মানে শেপ আপ করে মানুষের বেকিং এর টাইম যেটা বাচ্চাদের, আমি নিজে থাকতাম, হাত পা ধরে আমি বলছি বাবা মাকে যে ডিভাইস থেকে দূরে রাখবেন, ভিডিও গেম থেকে দূরে রাখবেন, কার্টুন থেকে দূরে রাখবেন, মোবাইল ফোন থেকে দূরে রাখবেন, ট্যাব থেকে দূরে রাখবেন, এইসব কথা এগেন এন্ড এগেন, কান ঝালাপালা হয়ে গেছে হয়তো ওদের শুনতে শুনতে। অথচ সেই বাপ মা কোনো আমাদের বলেন নাই যে দিস ইজ দ্য ই। তা আমরা বাইর করছি, বাইর করার পরে ওই ওই পরীক্ষাটা যখন শেষ হয়েছে, বাৎসরিক পরীক্ষা, আমরা বের করেছি তাকে, বিকজ সে ওইখানে হাইপার হয়ে যায় এবং ওইগুলো এসে অ্যাপ্লাই করে, যাই করছে সে, যারই মারতেছে ওইখানে, যেভাবেই মারতেছে সেটাই এনেক্ট করে এখানে। স্বাভাবিক, খুব স্বাভাবিক জিনিস। বাচ্চারা এটা যেটা দেখবে, যেটা করবে, যেটার ভিতরে থাকবে সেটা, বা বিশেষ করে এরকম ইসে যেগুলা, ওইটার সাথে আবার মিউজিক আছে, এক একটা গুলির সাথে সাথে ঝিউ ঝিউ করে মিউজিক বাড়িতেছে, বা যাই করতেছে আর কি, একটা কিক মারলে কিক বক্সিং, সেটাতেও লাথির সাথে মিউজিক বাড়িতেছে, মানে এই যে উত্তেজনা, এই যে হাইপার হয়ে যাওয়া, এটা সে এসে ভেন্ট করতেছে স্কুলে। অথচ আমাদের ইসলামিক স্কুল কিন্তু, এবং আপনারা জানেন যে ওয়ান অফ ইটস কাইন্ড বলতে গেলে, যেখানে আমরা অলমোস্ট এগুলো সবকিছুকে না বলি। আমাদের স্কুলের কথা একদিন বলছিলেন যে অনলি স্কুল আমার পরিচিত বাংলাদেশে যেখানে নাশিদ গাওয়া হয় না, গজল গাওয়া হয় না, ইসলামের নামে গান গাওয়া হয় না, বাচ্চাদেরকে গান শেখানো হয় না। যাই হোক, আমরা ফিরে আসি আবার। বলতেছেন যে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, এটাও কিন্তু একটা ব্যাপার। আমরা যখন বড় হচ্ছি, বা এখনো হওয়া উচিত সেটাই, আপনারা জানেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে দেখবেন গোলাম কথাটা ইউজ করেছে। গোলাম মানে বাংলাদেশে হলো চাকর, কিন্তু আরবি ভাষায় গোলাম মানে চাকর না, গোলাম মানে কিশোর, কিশোর বয়সের বাচ্চারা। এটা আসছে হচ্ছে মানে যে সার্ভ করে, সার্ভ করা মানে সে চাকর তা না, কিন্তু যে সার্ভ করে। সার্ভ কারা করে? আমাদের সময় আমরা যখন বড় হচ্ছি, আমাদের বাসায় এসেনশিয়ালি আমরা করতাম সার্ভ। অর্থাৎ যখন কোনো গেস্ট আসছে, চাচা আসছে, বাপের বাপের বন্ধু আসছে, মায়ের বান্ধবী আসছে, হোয়াট এভার, খালা আসছে, ফুফু আসছে, নানি আসছে গ্রাম থেকে, হোয়াট এভার যে আসুক, তাদেরকে সার্ভ করা, চা বিস্কুট নিয়ে যাওয়া বা খাবার দেওয়া। চাকর কোনোদিন দিত না, চাকর দিলে তারা সাংঘাতিক মাইন্ড করতো। আমাদের যে ই ছিল, যে পরিবেশ প্রতিবেশ ছিল, তো আমরা কি করতাম, আমরা সার্ভ করতাম। ওই যে হয়তো ট্রেটা নিয়ে গুটি গুটি পায়ে খুব সন্তর্পণে যাচ্ছি, মায়ের দামি কাচের জিনিসগুলো যেন ভেঙে না যায়, বাট আমরা ছিলাম গোলাম, সার্ভ করতাম এসে থেকে। আজকাল এটা দেখছেন উঠে গেছে। ওই যে বললাম 2 ঘন্টা বসে আসতেছেন, মানে এমনই ব্যস্ত সে পড়াশোনায়, মানে মনে বেশি পিএইচডি করতেছে। এটা আমি লেখালেই করছি, আমি সমকালীন প্রসঙ্গতে আমার একটা ই আছে, ওই এটা নিয়ে লেখা আছে, মানে লেখাতে আমি উল্লেখ করছি। এটা এটা আমার নিজের ব্যক্তিগত লাইফের একটা এক্সপিরিয়েন্স থেকে, যে তার বাপ, মানে যে বাচ্চার কথা বলতে, তার বাপ আমাদের খুব হাই এস্টিমে দেখে, মানে সাংঘাতিক রেসপেক্ট করে তারা। সেইখানে 2 ঘন্টা বসে চলে আসলাম, বাচ্চার পড়াশোনা থেকে বাইরে হতে পারলো না আর কি, মানে ওইখান থেকে বাইরে হয়ে আর আপনার সাথে দেখা করতে পারলো না। পিএইচডি করে, পিএইচডির থিসিস লিখতেছে বসে আর কি। আসলে ব্যাপার ওইটা না, আসলে অ্যান্টি সোশ্যাল হয়ে গেছে। ওই একটা প্রকোষ্ঠে, একটা কর্নারে নিজেকে আবদ্ধ রাখতে রাখতে, আর ওই কালারফুল দুনিয়াতে, ভার্চুয়াল জগতে থাকতে থাকতে সে আর আপনার সোশ্যাল নাই আর কি। যাই হোক, তো বলতেছেন যে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার বললেন, আটটা বললেন যে প্রিম্যাচুরড, মানে মানে যে সময় হওয়ার কথা না সেই সময়, প্রিকশনাস সেক্সুয়াল অ্যাক্টিভিটি বাট অলসো আর প্রিঅকুপাইড উইথ হেভি মেটাল মিউজিক। অ্যান্টি সোশ্যাল সেক্সুয়াল বিহেভিয়ার যেগুলো হওয়ার কথা না, এবং হেভি মেটাল মিউজিক দিয়ে প্রিঅকুপাইড। এখানে আমি একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে দিই, আমরা কিন্তু কিছুটা হইলেও অ্যাডাল্ট থিমের কথাবার্তা এখানে বলতেছি। এখানে প্রিটেন্ড করার কোনো উপায় নাই যে এগুলা দুনিয়ার নাই, ভেরি মাচ আছে, এবং এগুলা আমাদের নকিং অ্যাট আওয়ার ডোর বলতে পারি আমরা, বা ডোরস। সুতরাং আপনারা নিজেরা নিজ দায়িত্বে যদি ছেলে মেয়েদের নিয়ে শোনেন, তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা খুব একটা এসে যায় না আমরা, মানে এই ধরনের কথা আর কি, যে কথাটা মাত্র বললাম। তো খুব একটা যে খারাপ কিছু বা অশ্লীল কিছু বলি তা না, কিন্তু কিছু কথা তো আসবেই যেটাতে আপনার এই কথাগুলা উচ্চারণ করতে হবে। In fact, young people using drugs extensively enough
টু ওয়ারেন্ট ট্রিটমেন্ট নো দ্য লিরিক্স অফ গ্রেট মেনি সংস, এবং তারা অনেক এইসব গানের লিরিক্স কথাগুলো জানবে ক্লিয়ারলি। দেয়ার মিউজিক ইজ ভেরি ইম্পর্টেন্ট টু দেম। দেয়ার মিউজিক থেকে ইনভার্টেড কমার ভিতর ঢুকেছেন, মানে তাদের টাইপ অফ মিউজিক যেটাতে তারা সময় কাটায় বাই। An attempt to remove heavy metal music from the home environment may be met with extreme resistance and an even aggressive behavior. একবার যখন ইউজড হয়ে যাবে, এক্সট্রিম রেজিস্ট্যান্স, এটাকে রেজিস্ট করবে এবং অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এবং ভায়োলেন্ট হয়ে উঠবে। আমাদের বাবা মারাও আমাদেরকে বারণ করছেন, করেন নাই তা না। আমাদের বাবা মা আমাদেরকে বারণ করছেন, কিন্তু যখন তারা আমাদেরকে না করছেন, আমরা কিন্তু ভায়োলেন্ট হয়ে উঠে নাই। তার কারণ আমরা আইসোলেটেড ছিলাম না, সেক্লুটেড ছিলাম না, আলাদা একটা জগৎ ছিল না নিজের। আলাদা রুম বাদ দিলাম, আলাদা কম্পিউটার বাদ দিলাম, আলাদা ট্যাব বাদ দিলাম, আর একটা রুম ছিল না আমাদের। সুতরাং আমরা ওই যে বললাম বাবা মার সাথে একটা সম্পর্ক ছিল, এবং সবসময় বুঝছি যে বাবা মা কি চান কি না চান, কেন চান না সেটাও বুঝেছি। আমার একটা ঘটনা আমার মা বলতেন, আর বয়সকালে মানে কান্না কান্না ভাব হয়ে যেত মায়ের বলতে, যে এত নিষ্ঠুর মা কি আছে নাকি। সেটা হলো, আমি যখন ছোট, আমাদের সময় টেনিস বল, এখন কিন্তু টেনিস বল মুদির দোকানে পাওয়া যায়। আমরা যখন বড় হচ্ছে, একটা টেনিস বলকে ওন করা পার্সোনালি, ধরেন আমার বয়স যখন কথার কথা 5 বা 6, একটা টেনিস বল আমার নিজের আছে, আমি তো বিশাল মানে একদম রাজা আর কি, বলতে গেলে বাচ্চাদের ভিতরে সবাই আমাকে তোয়াজ করবে আর কি খেলার সময়, বলটা আমার। তো এরকম যে যে বলগুলা, আমাদেরকে একটা গল্প বলতো তখন, যে বলগুলো হলো গন্ডারের চামড়া দিয়ে বানানো, কিছুতেই কিছু হয় না। ট্রুলি সো, আমরা যেসব খেলা খেলতাম এই খেলায় এই বলের কিছু করা যেত না। টেনিস বল যেটা, এটার কিছু করা যেত, তখনকার টেনিস বল আর কি, মুদির দোকানে টেনিস বল না। তখনকার টেনিস বল কিসের জন্য থাকতো, স্পোর্টস এর দোকানে পাওয়া যেত, ঢাকা ক্লাবে বড় লোকরা টেনিস খেলতো। তো ওই বড় লোকদের টেনিস খেলার বল আমরা এই না পোলাপানরা পাড়ায় ওই ছাচ্চারা বোম্বার্ড এরকম বোম্বার্ড এরকমের খেলা খেলতাম আর কি আমরা। যাই হোক, তো সেই টেনিস বল নিয়ে কি একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কিছু হয়েছে, ব্যাপারটা হয়তো কিছুর উপর পড়ছে, ভেঙে গেছে কিছু, বা কিছু পড়ছে যেটা হওয়ার কথা না। তো আগেও না করা হয়েছে, হয়তো সেই পরিমাণ শোনা হয় নাই বা পাঠা দেওয়া হয় নাই। আমার মা ওই বলটা নিয়ে, আমার মানে প্রায় নতুন বল বলতে গেলে, সম্পদ বটি আছে না, মানে মানে রান্নাঘরের বটিতে নিয়ে বসলেন, একদম 4 টুকরা করে। আম্মা যখন কাটতে শুরু করবেন, মানে বলটা দে দিক, তখন আমি বলছি এটা কাটতে পারবেন না, এটা তো গন্ডারের চামড়া দিয়ে বানানো। আমি আবার মানে বেশ দাঁড়ায়া দেখতেছি দৃশ্যটা আর কি। দেখলাম যে আমার চোখের সামনে আমার স্বাদের বলটা 4 টুকরা হয়ে গেল, বুঝছেন, জাস্ট 4 টুকরা করে কেটে ফেললেন, ভ্যা করে কান্দা দিলাম আমি। কিন্তু এই পর্যন্তই শেষ। কানলাম দুঃখের কান্না, এটা 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 রাগের বা মাকে আটকানোর কোনো কান্না না, মাকে আটকানোর কোনো ব্যাপার ছিল না এখানে, বা মার সাথে দুর্ব্যবহার করার কোনো ব্যাপার ছিল না আমাদের লাইফে আর কি। কিন্তু আজকাল আপনি যখন এটা করবেন, তার এক্সট্রিম রেজিস্ট করবে, এবং ইভেন অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, ভায়োলেন্ট হয়ে যাবে, চিৎকার করবে, আপনাকে অপমান করবে, বা আপনাকে দুটো কথা শোনাবে, হয়তো ধাক্কা মারলো বা একটা কিছু কথার কথা বলতেছে। অ্যাকর্ডিং টু ডক্টর কিং, টিনেজার, এটা ওনার উদ্ধৃতি শেষ, এখানে শেষ হলো। ওনার মতে, টিনেজার হু ইজ অলরেডি স্যাচুরেটেড উইথ নেগেটিভ ফিলিংস ক্যান গেট ইন্সপাইরেশন ফ্রম মিউজিক দ্যাট প্রমোটস অ্যান্টিসোশিয়াল ড্রাগ অ্যাডিক্টিভ বিহেভিয়ার। যে স্যাচুরেটেড উইথ নেগেটিভ ফিলিংস, এই নেগেটিভ ফিলিংস গুলো মানে কি আসলে? আপনাদের মনে আছে কিনা, যারা আমাদের সাথে আছেন অনেকদিন বা পরিচিত, আমরা কিন্তু বাবা মার এগেনস্টে ছেলে মেয়েকে এক্সাইট করা, ইনসাইট করা, এটা হচ্ছে কাফেরদের একটা বিশাল, কাফের এবং শয়তান, শয়তান এবং কাফেরদের একটা বিশাল স্কিম আর কি। ঠিক আছে, তো বাবা মা সম্বন্ধে নেগেটিভ ফিলিং এর এই থিমের বহু কার্টুন, বহু গল্প আপনি পাবেন। এটা একটা আলাদা সাবজেক্ট পুরা, এবং এটা আমরা আইসিডি, কি বলে, এসসিডি তে প্যারেন্টিং এর উপরে ক্লাসের ভিতরে আমরা এটা উল্লেখ করি। তারা চায়, পরিকল্পিতভাবে চায় বাবা মা থেকে ছেলে মেয়েকে আলাদা করতে, বোঝাইতে যে বাবা মা তোমার শত্রু, বাবা মা তোমাকে যা না করতেছে এটা তোমার রাইট আছে। যেই জন্য এখন 4 থেকে 6 বছরের বাচ্চাদের ইউকে তে আত্মরতির ট্রেনিং দেওয়া হচ্ছে স্কুলে, টু লেজিটিমেট প্লেজার থেকে কেন তাকে বঞ্চিত করা হবে, স্কুলে দেওয়া হচ্ছে।
আমি একটা বললাম না, একটা লেখায় হাত দিছি, সহি লন্ডন নামা। অনেকে বলতে চান যে লন্ডনে যেভাবে দিন পালন করা যায় দুনিয়ার কোথাও করা যায় না, এই জন্য আমি এই লেখাটায় হাত দিছি, সহি লন্ডন নামা। লন্ডনের মুসলমান মেয়র কিভাবে এলজিবিটি প্যারেডে থামস আপ দিয়ে দেখাইছে যে মাশাল্লাহ চালায় যাও আর কি, সাদেক খান। তো এইগুলো আমি কালেক্ট করতেছি, মেটেরিয়াল গুলো কালেক্ট করে তারপরে লিখবো, কারণ অনেকের আবার বিশ্বাস হবে না। বিবিসির উপর, লন্ডনের উপর অনেকের বিশ্বাস কোরআন হাদিসের চেয়েও বেশি। অনেকের বিশ্বাস হবে না যে হ্যাঁ, আমাদের আমাদের লন্ডনে এরকম হয় নাকি। বিশেষ করে আমার আমার সিলেটি ভাইরা, আমি তো সিলেটি, আমি জানি লন্ডন সম্বন্ধে অনেকের কি ইমপ্রেশন। ওইখানের মাদ্রাসা আমাদের মাদ্রাসা হচ্ছে অনেক ভালো। একজন ছবি টবি পাঠাই দিয়েছেন এখানে আমাকে, মোহাম্মদপুর স্কুলের প্রিন্সিপালের ছবি শেয়ার করছেন, ভিডিও ভিডিও পাঠাই দিয়েছে। মাদ্রাসা একদম তবলিগি মাদ্রাসা আছে। যাই হোক, প্রমোটস অ্যান্টি সোশিয়াল ড্রাগ অ্যাডিকটিভ বিহেভিয়ার। অলরেডি নেগেটিভ ফিলিং তাদের, সমাজের এগেনস্টে অনেক কমপ্লেন, বাবা মার এগেনস্টে অনেক কমপ্লেন, বাবা মা হচ্ছে তাদের সবচেয়ে বড় শত্রু, খালি না করে, খালি এটা করে, বোঝে না তাদের, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড আস এন্ড সো অন। কার্টুন এই যে সিমসনস, সিমসন বলে একটা আছে না, এই যে খাড়া খাড়া চুলালা, আমি কোনোদিন দেখি নাই, কোনো এপিসোড দেখি নাই, কিন্তু ওটার স্টিল ছবি অথবা স্প্লিট সেকেন্ডের ক্লিপ বা একটা দেখছি কোথাও, ওইটা দিয়ে কেউ যোগ করতেছে, এটা দেখছি। ওইটা হচ্ছে আগে বলছি আপনাদের বোধহয়, মানে কেউ 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 জানেন, অ্যানার্কিস্টদের বানানো। অ্যানার্কিস্ট যারা, যারা সোশ্যাল অর্ডার মানতে চায় না। সোশ্যাল অর্ডার কি, আমাদের সোশ্যাল অর্ডার কি মুসলমানদের, তিনটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট: সরকারের বা শাসকের প্রতি আনুগত্য, মুসলিম শাসকের প্রতি, বাবা মার প্রতি আনুগত্য, আর মেয়েদের হাজবেন্ডের প্রতি আনুগত্য, বাই এক্সটেনশন বাচ্চাদের বাবা মার প্রতি আনুগত্য। আবার আবার আসতেছে আর কি, মানে বড় ছেলে মেয়ের বাবা মাদের কথা বললাম একটা হিসেব, বললাম ব্র্যাকেটে, আরেক ব্র্যাকেটে ওই ওয়াইফের হাজবেন্ডের প্রতি যে আনুগত্য, সেই ওয়াইফের হাজবেন্ডের প্রতি আনুগত্য আসবে কোথা থেকে? হাজবেন্ড ঘরের আমির। সুতরাং হাজবেন্ড ঘরের আমির মানে কি, ওয়াইফেরও আমির, বাচ্চাদেরও আমির। আবার আরেক 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 দফা বললাম আর কি, ওইটাই জন্য এই তিনটা আনুগত্য হচ্ছে ইসলামের সোশ্যাল অর্ডার বা বিন্যাস যদি আপনারা বলেন, পলিটিকীয়, মানে পলিটিক্যাল এন্ড সোশ্যাল বিন্যাস যদি বলেন। পলিটিক্সে কি, মুসলিম রাষ্ট্র নায়ক বা রাষ্ট্রপ্রধান যে, যতক্ষণ তাকে মুসলিম বলা যায় তার আনুগত্য কিন্তু সুপ্রিম একটা আল্লাহর পরেই তার অবস্থান আসে। বাবা মার আনুগত্য আল্লাহর পরেই আসে, আর হাজবেন্ডের আনুগত্য আল্লাহর পরেই আসে। এই তিনটাকে অ্যানার্কিস্টরা, এই তিনটা ভাঙতে চায়, মানে আরোগুলো অন্যগুলো ভাঙতে চায়, কিন্তু এই তিনটা হলো মানে মুসলমানদের জন্য এই তিনটা ব্যাড নিউজ। তো এইভাবে তাদের মনটা অলরেডি বিষাক্ত করে রাখা, কিন্তু বাচ্চাদের মনটাকে বিষাক্ত করে রাখা হয় এসব কার্টুনের মাধ্যমে, গল্পের মাধ্যমে, সৎমাকে ডাইনি হিসাবে মানে করার মাধ্যমে। এগুলো অনেক অনেক কথা, যাই হোক, এগুলো অনেক পড়াশোনার ব্যাপার আছে। এগুলা 1950s থেকে বড় বড় এই 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 অ্যানার্কিস্টদের বড় বড় আছে, নাম আছে, তারা এগুলা চেষ্টা করে চলেছেন, এখনো চলতেছেন। আমি বুঝি যে এই সব কিছু গ্রস লেভেলে হলো শয়তানের প্রজেক্ট আর কি। যা কিছু আপনাকে আল্লাহর রাস্তা থেকে সরাই দিতে পারে, আল্লাহর অর্ডার থেকে, আল্লাহর অর্ডার বলতে বিন্যাস, যেভাবে আল্লাহ চাইছেন যে আমাদের সমাজ বিন্যস্ত হোক, আমাদের জীবন বিন্যস্ত হোক, সেখান থেকে সরাইতে পারে, সেগুলোই শয়তানের প্রজেক্ট অবভিয়াসলি। শয়তান তার আপনাকে ওই শয়তানের দ্য ওয়ার্ল্ড অফ ডেভিলস অ্যান্ড জিন বা জিন অ্যান্ড ডেভিলস যে বইটা আছে, ওখানে কি বলছেন, প্রথমে চেষ্টা করবে আপনাকে শিরক বা কুফরে করতে, সরাসরি জাহান্নামে পাঠাইতে। যখন পারবে না, আপনি একটু স্ট্রং, ওইখানে পারলো না, তখন কি, তখন আপনার কবিরা গুনাহ, বেদাত, আস্তে 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 যখন কিছুই পারলো না, তখন কি, একদম শেষ স্টেজটা কি, অ্যাপারেন্টলি ইনোসেন্ট ইউজলেস জিনিসে আপনাকে লাগাই দেন। এটার উদাহরণ আমি দিছিলাম যে আপনি বড় ডাক্তার, আপনার অ্যাপয়েন্টমেন্ট 1 মাস আগে নিতে হয়, যদিও আপনি হাড়গোড়ের ডাক্তার, হাড়গোড় তো আর আপনার অ্যাপয়েন্টমেন্ট দেখে ভাঙবে না। তারপরেও আপনার অ্যাপয়েন্টমেন্ট, ঢাকার হাড়গোড়ের ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট নিতে যান তো দেখেন, যেগুলো ভালো, যেরা ভালো আর কি, যারা কৈরি ছিল একজন, জানি না আছে কিনা এখনো, আর আর কৈরি বা ওই ধরনের, 1 মাস আগে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, অ্যাজ ইফ আপনার হাড় ভাঙবে আর কি, প্ল্যান করে 1 মাস আগে, সো দ্যাট 1 মাস পরে আপনাকে ডাক্তারের কাছে যাইতে পারেন, এরকম অবস্থা। যাই হোক, এই ধরনের যারা ডাক্তার, যাদের এত সময়ের মূল্য, যাদের সাথে দেখা করা যায় না, তাদেরও দেখবেন আপনি একদিন ভোরবেলায় হয়তো একটা শীতের দিনে
টেলিফোটো লেন্সের ক্যামেরা হাতে জাহাঙ্গীরনগরের ওই জলাশয়ের পাশে গেছে, একটা রেয়ার পাখি আজকে এখানে দেখা যাবে বইলার ধারণা, 4 ঘন্টা বসে আছে ওই ক্যামেরা চোখে লাগায় পাখিটার অপেক্ষায়, তাই না? এটা কি আসলে ব্যাপারটা? ব্যাপারটা হলো একটা ইউজলেস জিনিস। তো যখন শয়তান অন্য সমস্ত ট্রিক দিয়ে কাউকে কিছু করতে না পারে, আপনি গানও শোনাইতে পারেন না শয়তান, গানও শোনাইতে পারে না আপনাকে, ইও করতে পারে না কোনো অন্য কিছুতে কিছু করতে পারে না। আমি খুব ব্যস্ত, বললাম না আপনার অ্যাপয়েন্টমেন্ট 1 মাস আগে নিতে হয়, তো আপনাকে একটা ইউজলেস জিনিসে লাগাইছে যেটার কোনো লাভ নাই, একটা ইউজলেস জিনিসে আপনাকে এঙ্গেজ করে দিছে। সো এটা বুঝতে হবে আর কি। যাই হোক, এই জন্য বলতেছেন অলরেডি স্যাচুরেটেড উইথ নেগেটিভ ফিলিংস, এই কথাটা খুব ইম্পর্টেন্ট কথা, কিন্তু এটা আমরা মানে প্রায় স্কিপ করে যেতেছিলাম পড়তে পড়তে। ক্যান গেট ইন্সপাইরেশন ফ্রম মিউজিক দ্যাট প্রমোটস অ্যান্টি সোশ্যাল, মিউজিক আপনাকে, মিউজিকে এই কথাগুলো বলবে। হ্যাঁ, ইটস মাই লাইফ সেট মি ফ্রি, শুনেন নাই গানটা? ডক্টর আলবান, র্যাপ, সুইডিশ, সুইডেনে থাকেন, নাইজেরিয়ান অরিজিনের, মানে মেগা হিট ছিল এটা। ইটস মাই লাইফ সেট মি ফ্রি, বাপরে বলতেছে যে অত বুজুর্গি দেখাবে না, মানে এটা আমার লাইফ, আমাকে এই করতে দাও, এই মিউজিক গুলার কথা বলতেছি। মানে হঠাৎ মনে পড়ে গেল এটা প্রসঙ্গত, এটা এইটিজ এর মিউজিক, এইটিজ এর গান, মানে মেগা মেগা হিট ছিল র্যাপ, মানে স্টপ এটা মি, স্টপ ইয়েলিং এট মি, বা স্টপ এটা, স্টপ এটা, স্টপ এটা কইলা তারপর আবার ইটস মাই লাইফ দিয়ে শুরু হইলো। এবং ওই বারবার একটা কথা বলবে যেটা, সেটা ইটস মাই লাইফ, মানে জীবনটা আমার, আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব, আমার দেহ আমি দিব যাকে খুশি তাকে দিব। মানে এই যে ট্রেন্ডটা, ইন্ডিভিজুয়ালিজমের এই এক্সট্রিম ট্রেন্ডটা, যে সমাজের কে কি ভাবলো, কে কি বললো, কিচ্ছু আসে যায় না, ইটস মাই লাইফ সেট মি ফ্রি। তো এটা আহ, এটার লিরিকটা আমার কাছে ছিল এককালে, এখন খুঁজতে হবে, ভয়ঙ্কর লিরিক। এইটা খুব অ্যাপিলিং হয়ে যায় বাচ্চাদের কাছে যখন অলরেডি তারা নেগেটিভ ইসে বোম্বার্ডেড। বাবা মা হইলো সবচেয়ে প্রধান শত্রু আর কি, খালি আপনাকে না 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 না, হাস হাস, নো নো, ইয়াক ইয়াক বলে। তখন যখন এইরকম একটা থিমের গান আসবে, ইটস মাই লাইফ সেট মি ফ্রি, তার কাছে মনে হবে এটা স্বর্গ থেকে নেমে আসছে কথাটা, কথাটা আসলে শয়তানের, তাই না? যে কোনো মুসলমানের জন্য, যে মুসলমান বলবে ইটস মাই লাইফ সেট মি ফ্রি, সে হলো শয়তানের কথাই বলছে। কারণ ইটস নট ইয়োর লাইফ, এটা আল্লাহর লাইফ। আমাদের লাইফ বিলংস টু কে? আল্লাহ। আমাদের জীবনের উদ্দেশ্য কি? একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। সুতরাং আমরা এটা বলতে পারি না ইটস মাই লাইফ, আমার যা ইচ্ছা তাই করবো, এটা আমরা বলতে পারি না। যাই হোক, এরপরে হচ্ছে আপনার দ্যাট প্রমোটস অ্যান্টি সোশ্যাল, এই যে ইটস মাই লাইফ মানে কিন্তু আপনি অ্যান্টি সোশ্যাল হয়ে গেলেন, হিজ ইজ হুজ হয়ে গেলেন। আমরা অনেকবার বলছি এগুলা, ঘুরে ঘুরে বলি কেন, যে মানে অনেকে হয়তো শোনেন নাই, অনেকে এই হালাকায় ছিলেন না, অথবা এই কথাটা আর জীবনে বলার আমার স্কোপ না হইতে পারে, আপনাদের শোনার স্কোপ না হইতে পারে। হ্যাঁ, ইসলাম হচ্ছে কালেকটিভিজমের দিন, সব জায়গায় কালেকটিভিজম। জন্ম হইলো বাচ্চার, আজান দেওয়াটা আমরা যদি এখনো জানি যে সহিহ সুন্নাহ থেকে আসে না, তারপরেও ধরেন আজান দিলেন, কেন দেন আজান? মানুষই জানুক আপনার একটা ছেলে হয়েছে। দেন কি? আকিকা দিলেন, সোশ্যাল জিনিস, কিন্তু আকিকা করলেন, নাম রাখলেন, নাম কেন রাখছেন? সবাইকে জানাইতে রাখছেন আমার বাচ্চার নাম আব্দুল্লাহ। তারপরে কি? অনওয়ার্ড, সালাত, সিয়াম, হজ, জাকাত, প্রত্যেকটা জিনিস কালেকটিভিজম। এর বিপরীতে কাফেররা, কাফেরদের, মুশরিকদের, অ্যানার্কিস্টদেরই কি? ইটস মাই লাইফ, ইন্ডিভিজুয়ালিজম, আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব। একজন মুসলিম যাকে খুশি তাকে ভোট দিতে পারে না, তার চিন্তা করতে হবে যে এখানে ইসলামী বেনিফিট আছে কিনা, কোন দিকে কাজ করলে ইসলামের বেনিফিট আছে। সে ইচ্ছা মতো পলিটিক্স করতে পারে না, চালু পলিটিক্স যেটা, এটা করতে পারে না সে। আপনারা জানেন এটার উপর একটা লেখা আমরা অনেক আগে দিছিলাম, আবার দিতে পারি, সেলিম মর্গানের, ডক্টর সেলিম মর্গান, আমেরিকায় থাকেন, নেটিভ, মানে সাদা চামড়া মুসলমান। উনি বলছিলেন যে ব্লক ভোটিং করবে মুসলমানরা কখনো যদি ইলেকশন করতে, আলেমরা বলবে যে এই সাইডে ভোট দেন সবাই, বিকজ এইখানে বলছে যে এই যদি জিতে, এ বলছে যে সে যদি জিতে মাইকে আজান দেওয়া বন্ধ করে দেবে, বি বলছে যে মুসলমানের দেশে সবসময় প্রকাশ্যে আজান দেওয়া হবে, আপনি বি কে ভোট দিবেন, ব্লক ভোট দিবেন সবাই মিলে। এইরকম যদি একটা কন্ডিশন বা শর্ত থাকে তখন ভোট দিবেন, আর নাইলে শুধু শুধু ভোট ভোট খেলে লাভ আছে? পলিটিক্স খেলে এ আর বি আসবে, এ লুট করবে ফর 10 ইয়ার্স,
তখন শেষ হবে, তখন বি হাংরি হয়ে আইসা পাওয়ারে আইসা লুট করবে ফর অ্যানাদার 10 ইয়ার্স। এটা তো আমাদের কোন পলিটিক্স হইতে পারে না, এটা আমাদের কোনো নর্মস হইতে পারে না। ড্রাগ এডিক্টিভ বিহেভিয়ার, অ্যান্টিসোশিয়াল হইলেই তখন তার নিজস্ব কল্পনার জগৎ থাকবে, নিজস্ব সুখ সুখ দুঃখের জগৎ থাকবে, বানানো কল্পনা বিলাস যেটাকে বলি, বানানো দুঃখে বানানো কান্না আসবে তার। হ্যাঁ, বানানো বানানো দুঃখ। আমার বাপ মা আমার এই করে না, আমার ভ্যালু করে না, আমার কথা শোনে না, আমার কথাকে গুরুত্ব দেয় না, আমি চাইলাম কুত্তাটা ঘরের ভিতরে রাখতে, রাখতে দিল না, সারা সারা ধানমন্ডিতে সবাই ঘরে ঘরে কুত্তা আছে, বা বনানীতে সবাই ঘরে ঘরে কুত্তা আছে, বা ইসে আমারে দিল না রাখতে, মানে এইসব সুডো দুঃখ আর কি। এই দুঃখ হইতে পারতো যে 2 বেলা খাইতে পাই না, সেটা তো আর নাই, এইসব দুঃখ আর কি। সবাই মোবাইল ফোন আছে, আমার নাই। আমাদের এই যে মুজিবর ভাইয়ের মেয়েকে দিয়েছিল উদ্বাসে, আমি বললাম যে 10 বছর আমাদের সাথে 9 বছর পড়ায়, 10 বছর পড়ায়, এখন বুঝি উদ্বাসে দিলেন? বলে ভাই করোনার কাল, পড়াশোনা তো ঠিক মতো হয় না, ঘরে বসে আছে, এটা না ওটা না। আমি বললাম যে সারা এই 10 বছর 11 বছরের অর্জন তো সব নষ্ট করে দিলেন। যাই যে সব মেয়েরা পৃথিবীর কারোর সাথে কোনো ছিল না, নিজেদের কমিউনিটির বাইরে, তাদেরকে আপনি উদ্বাসে এক্সপোজ করে দিলেন। উদ্বাসে বলে যে সব মেয়েদের ভিতর বসে, আমি বলে মেয়েদের ভিতরে তো বসবে, কিন্তু ওই মেয়েরাই বলবে তোমার মোবাইল ফোন নাই, ছি, তোমার আব্বা তোমার মানে তোমার একটা মোবাইল ফোন নাই, এটা কিছু হইলো? তো আপনার সেই মেয়ের ভিতরে দুঃখ ঢুকবে, মিথ্যা দুঃখ, মোবাইল ফোনের দুঃখ, বাবে আমারে ভালোবাসে না, বিশ্বাস করে না, এই জন্য মোবাইল ফোন দেয় নাই। তো উনি আমাকে বলল, মুজিবুর ভাইকে চিনেন তো না, বই বিক্রি করেন যে আমাদের, মাশাল্লাহ খুব ভালো বুঝ। আমি অনেক বড় লোকদের কথা শোনাইতে পারি না, কিন্তু উনি কিন্তু আমার এই কথাটা একবারে বুঝছেন যে এইটার মানে কি, একবারে বুঝছেন উনি। আমাকে বললেন যে ভাই 13,000 টাকা যে দিয়ে দিছি, এই টার্মটা করে নে, 6 মাস বা কিছু কিছুদিন আর কি যাক। আমি বললাম আপনি আপনার সারা জীবন মেয়েটার এত কনজারভেটিভ ভাবে বড় করলেন, এইটা সুরক্ষা করা বেশি দামি নাকি 13,000 টাকা? উনি সাথে সাথে মেয়েকে বের করে নিয়ে আসছেন। ওই পরিবেশ দিব আমি, ওইখানে সুডো দুঃখ উস্কাই দিবে আপনার মেয়ের ভিতরে, ও তোমাকে তোমার মোবাইল ফোন নাই, ছি। পয়লা হলো তার একটা দুঃখ, পয়লা হলো তার লজ্জা আসবে, তারপর দুঃখ আসবে, তারপর মনে হয় তার বাপ মা তারা ভালোবাসে না, তারপর মনে হবে এই বাপ মার ঘরে জন্ম নিয়েছিলাম কেন, এটাও মনে হইতে পারে। এইগুলো হচ্ছে সব অ্যানার্কিস্টদের কাজ আর কি। যাই হোক, এইসব থেকে কি আসে, এই সুডো দুঃখ থেকে ড্রাগ অ্যাডিক্টিভ বিহেভিয়ার আসে, অ্যান্টি সোশ্যাল হবে, ড্রাগ অ্যাডিক্টিভ বিহেভিয়ার আসবে। মনে হবে যে এই সময়তে এটা করলে ভুলে থাকা যায়, ট্রুলি ভুলে থাকা যায়, সত্যি কথা তো। ড্রাগ তো মানুষকে ভুলায় রাখে, প্যাথেড্রিন বা মরফিন কেন দেয়? ব্যথা ভুলানোর জন্য দেয়, শারীরিক ব্যথা ভুলানোর জন্য। মনের ব্যথাও বলবে, আপনি তো হয়ে গেলেন, মানে প্যারালাইজড হয়ে গেলেন, আপনার ব্যথা থাকবে কই থেকে আপনার ভিতর? ব্যথা থাকাটাও একটা সংবেদনশীলতা, তাই না? আপনার মনে কষ্ট আছে, আপনার মনে ব্যথা আছে, এগুলো হলো সংবেদনশীলতা। আপনি যদি যখন যখন নিজেকে প্যারালাইজ করে দিলেন, তখন তার ব্যথা থাকবে না। ট্রু, সত্যি কথা। In another study conducted to study the effects of media on behavior, researchers, দুজনের নাম দিয়েছেন যাই হোক, গ্রুব ওয়ালাক, found that simple exposure to alcohol advertisement does not affect alcohol use. Instead, the effects of alcohol advertisement depend largely on the extent to which young people like and attend to them. Like এবং attend to them, লাইক হলো পছন্দ করা, এবং দিকে সেগুলোকে তারা দেখলো, শুনলো, জানলো। মানে আসল কথা হচ্ছে যে মিউজিক্যালি, এখনই বলবে, কনসিকুয়েন্টলি মিউজিক অ্যান্ড হিউমার ওয়ার ইউজড ইন অ্যাডভার্টাইজমেন্ট প্রমোটিং অ্যালকোহল ইউজ অ্যামং অ্যাডোলসেন্টস। মিউজিক এবং হিউমারের মাধ্যমে যখন এটাই করা হয়, তখন এটার অ্যাপিলটা অনেক বেশি বেড়ে যায়। একটা শো বা একটা মিউজিক্যাল এই যে বড় বড় যারা গায়ক গায়িকা আছে, হ্যাঁ, সেগুলার তাদের যখন একটা শোতে একটা বা মানে মিউজিক ভিডিও যেগুলোকে বলে, এমটিভি যেগুলো চালাইতো আর কি, সেগুলোর ভিতরে যখন একটা প্রসঙ্গ আসলো যে মদ খাওয়ার ব্যাপার বা আসলো, ওইগুলার প্রতি অনেক বেশি অ্যাট্রাকশন জাগে তখন। দ্য রেজাল্ট অফ দিস স্টাডি, which used statistical modeling, showed that attention to alcohol advertising resulted in increased adolescent ড্রিঙ্কিং। অ্যাটেনশনটা কখন আসবে? যখন সেটার সাথে মিউজিক থাকবে, যখন ওইখানে একটা 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 কিছু একটা চিত্রায়িত করা হবে বা চরিত্রায়িত করা হবে, মানে একটা একটা দেখাইলো যেন একটা ছেলে এবং একটা মেয়ে বসে আছে, বা বাংলাদেশের সিনেমায় দেবদাস, বাংলাদেশ বা ইন্ডিয়ান বা পাকিস্তানি সিনেমায় দেখা যাচ্ছে নায়ককে নায়িকা যেটা সোজা বাংলা ঢাকাইয়া বাংলায় ছেঁকা দিছে,
তো সে একটা মদের বোতল হাতে নিয়ে করতেছে, দর্শকদের মনে দুঃখ উতলাইতেছে, এবং সেই মদটাকে তাদের ইনোসেন্ট মনে হইতেছে, আর যে খাইতেছে তাকে তো অবশ্যই ইনোসেন্ট মনে হইতেছে, তাকে তো তার প্রতি তো রীতিমতো সহানুভূতি জাগতেছে। এই ব্যাপারগুলো আর কি, মানে এটা এটা আরেকভাবে বলছেন এখানে যে অ্যালকোহল যখন অ্যাটেনশন থাকে ওই অ্যাডভার্টাইজমেন্টের প্রতি অ্যালকোহলের, তখন দেখা যায় যে তারা সেই মদ খাইতে শুরু করে বা মদ খাইতে আহ, আহ, মদটাকে বেশি পছন্দ করতেছে। আপনাকে আগের দিন বলছি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, আমাদের দেশে হয়ে গেছে, আমাদের দেশে ওই যে ওই হেলথ ড্রিঙ্ক যেগুলো, এগুলো হলো মদ খাওয়ার ড্রাই রান আর কি, ট্রায়াল রান বলতে পারেন। আপনার হেলথ ড্রিঙ্ক খাওয়ায় আপনাকে ওই বিয়ারের পচা টেস্টটাতে ইউজ করতেছে, তারপরে এক সময় আসল বিয়ারই খাবে আপনার বাচ্চারা আর কি। তো এটাকে ফান ভাববেন না, হেলথ ড্রিঙ্ক কোনো মুসলমানের খাওয়ার জিনিস হইতে পারে না। আর এগুলোর ভিতরে আরো কি কি দেয় এখন শুনি, ডোপিং জিনিস দেয়, ভাইগ্রা দেয়, আরো কি দেয়, সে তো আরো না। প্লাস কিডনির জন্য খুব খারাপ জিনিসপত্র থাকে। Hence, music and humor were the key elements in those advertisements encouraging alcohol use. মিউজিক একটা, আর হিউমার একটা, হিউমার মানে একটু লাইটলি, একটু হাসি ঠাট্টা, ফান, এরকম জিনিস আর কি। যাই হোক, এরপরে আসতেছেন আরেকটা ইসে, আরেকটা প্যারাগ্রাফে আমরা গেলাম, হেভি মেটালের কথা বলতেছেন। শুধু যে হেভি মেটালের তা না, অন্য মিউজিক গুলো অ্যালকোহল এবং ড্রাগের প্রতি করে আপনার আপনার উৎসাহিত করে, বা ওগুলোর প্রভাবেও মানুষ অ্যালকোহল এবং ড্রাগে আসক্ত হয়। এরপরে এখানে এসে বলছেন, ইনক্রিজ লেভেল অফ কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ডিরেক্টলি লিঙ্ক টু এক্সপোজার অ্যান্ড লিসেনিং টু কান্ট্রি মিউজিক। কান্ট্রি মিউজিক যেটা আমেরিকান পল্লীগীতি বলতে পারেন, সেটার সাথেও ডিরেক্টলি রিলেটেড আছে অ্যালকোহল এবং কারণ তাদের সংস্কৃতিটাই ওইটা, তাই না? মানে আপনি দেখবেন ওই যে কেনি রজার্স, মানে মারা গেছেন কয়দিন আগে, ওনার 80s এর 70s এর গানগুলা দেখবেন, গানের যে গল্পটা বলতেছেন সেই গল্পটার হচ্ছে বার রুম একটা, মানে ওইটাই আপনাকে প্রথম ইন্সপিরেশনটা দিল যে ইফ ইউ আর লাইক দিস, ওই যে এভরিওয়ান কনসিডার্ড হিম এ কাওয়ার্ড অফ দ্য কাউন্টি, এই যে গানটা আছে, মানে একটা ছেলেকে সবাই মনে করতো, কাপুরুষ মনে করতো, কারণ তার বাবা ওই খুন জেল খেটে মারা গেছিল বা ফাঁসি হয়েছিল কিছু একটা। তো বাবা অ্যাডভাইস দিয়ে গেছিল যে সান, ইউ ডোন্ট হ্যাভ টু ফাইট টু বি এ ম্যান, মানে ছেলেকে বলছিল আর কি যে পুরুষ হওয়ার জন্য মারামারি করার দরকার নেই। তো সে এইখানে খুব নরম ভাবে চলতো, খুব রিলিজিয়াসলি চলতো, খুব ইসে চলতো, কোনোদিন কোনো মারপিটে জড়াইতো না। বাট একদিন তার গার্লফ্রেন্ডকে কোনো একটা ফ্যামিলির ছেলেরা অপমান করছে, তো তখন সে তাদের খুঁজতে খুঁজতে বার রুমে গেছে, দরজাটা বন্ধ করে দিয়ে ওদেরকে পিটাইছে। এই নিয়ে থিমটা তো এখানে, যেটা মানে ছোট্ট একটা ঘটনা, একটা গানের কতক্ষণ, 3 মিনিট, 3.5 মিনিট, একটা ঘটনা, একটা গল্প বলে গেল। আর সেই গল্পের ভিতরে দেখেন ওই বারের ওই ছেলে ওইখানে কিন্তু চলে আসলো, প্রতিবেশটা বারের ভিতরে ওইগুলো পিটাই এই করলো, বারের সবাই তাকায় থাকলো হা কইরা, সে কি, সে হিরো হয়ে গেল, তাই না? কাওয়ার্ড অফ দ্য কাউন্টি ছিল, এখন সে সবার কাছে হিরো হয়ে গেল। কোথায় হয়েছে ঘটনাটা? বারে হয়েছে। মানে এই সমস্ত জিনিসগুলা হাতে হাত, মানে হ্যান্ড ইন হ্যান্ড বলি না আমরা, ওইভাবে যায় যে একটার সাথে একটা যায় আর কি। তো বলতেছেন যে কান্ট্রি কান্ট্রি মিউজিকের কথা বলতেছেন, অথচ কান্ট্রি মিউজিক কিন্তু অ্যাপারেন্টলি অনেকের কাছে মনে হইতে পারে যে এগুলা তো হার্মলেস, কারণ ওইগুলা আমেরিকান পল্লীগীতি, ওইগুলার সাবজেক্ট গুলা দেখবেন আপনি খুব টাইপের সাবজেক্ট আর কি, মানে গ্যারেম্মা সাবজেক্ট নিয়ে কথাবার্তা আর কি। এরপরে বলতেছেন যে জার্নাল অফ স্টাডিজ অন অ্যালকোহল, এখানে পল সলফ্যান্ট, আজব টাইপের নাম, আমি কোনদিন পাইনি আগে, রবার্ট বেকলি analyzed the 30 most popular country songs and noted that the lyrics of country music often depict drinking alcohol as an essential and normal method of dealing with life's problems. জীবনের প্রবলেম নিয়ে করার জন্য, মানে বার রুম, মদ খাওয়া, এগুলাকে ডেপিক্ট করা, মানে এগুলাকে চিত্রিত করা হয় যে এগুলা হচ্ছে, এগুলার মাধ্যমে জীবনের প্রবলেম। বাংলা সাহিত্য, আমি তো বাংলা বললামই, দেবদাস দিয়ে বলছি, বাংলা সিনেমা, বাংলা সাহিত্য, এই মদ খাওয়াটা মোটামুটি আমাদের, মানে আগের দিন বলতেছিলাম যে গানে আসে নাই আমাদের, উর্দু বা হিন্দি গানে আসছে, ইংলিশ গানে তো আসছেই, কিন্তু বাংলাদেশি গল্পে আসছে, সিনেমায় আসছে। Those songs suggest that life is hard and that drinking is the only way to face what cannot be dealt
উইথ এনি আদার ম্যানার। এটা একদিকে যেমন গান দিয়ে, আরেকদিকে হচ্ছে যে সামন্তবাদী চিন্তা যাদের, আপনারা জানেন অস্ট্রেলিয়ার কথা বলছে, অস্ট্রেলিয়ান অ্যাবরিজিন যারা মেয়েরা আন্দোলন করছে তাদের লোকালিটিতে মদ বা বার বন্ধ করার জন্য, কারণ তাদের ছেলেরা কোনো কাজ করতে চায় না। অ্যাবরিজিনাল পিপল যারা আর কি, যারা এখন জন্তু জানোয়ারের মতো ট্রিটেড হয় অস্ট্রেলিয়াতে। কেন করছে মেয়েরা? যে তাদের ছেলেগুলা সব ঝিমায়, বারে গিয়া ঢুকলো সকালে, যখনই খুললো মানে আর্লিয়েস্ট পসিবল টাইমে ঢুকলো, মদ নিয়ে বসলো, ঝিমাইলো, সারাদিন কোনো কাজ করে না। তারা আন্দোলন করছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের কাছে, আবেদন জানায় যে তাদের তাদের লোকালিটিতে রিজার্ভ রেঞ্জ থাকে, আলাদা জায়গা থাকে, সেখানে বার বন্ধ করা হোক। কিন্তু সামন্তবাদী বা সামন্ততান্ত্রিক যারা করে, এম্পেরিয়ালিস্ট যারা, তারা চায় যে এটাই হোক। তাহলে তারা এর বাইরে আর চিন্তা করতে শিখবে না, কোনোদিন রিভোল্ট করবে না, কোনোদিন প্রশ্ন করবে না, কোনোদিন মানে ওয়াই বলবে না, কোনোদিন নিজের অধিকার চাবে না। সেম জিনিস বাংলাদেশের চা বাগানের শ্রমিকদের করা হতো। আনটিল ভেরি রিসেন্টলি বাংলাদেশে চা শ্রমিকদের 28, এখন বোধহয় 48 টাকা বা এরকম, বা আরো আরো বেশি হতে পারে, আমি জানি না। 28 বা 48 টাকা ছিল, মানে বাংলাদেশ হওয়ার পরেও 28 টাকা ছিল। স্বাধীন হওয়ার পরেও একদিনের মজুরি ছিল 28 টাকা। ঠিক আছে, এই মজুরিটা সপ্তাহে একবার দেওয়া হয়, সপ্তাহে একবার দেওয়া হয়। এবং তাদের এত দুঃখ, এত কষ্ট, যে এই পয়সাটা একবারে হাতে পাওয়ার পরেই তারা পয়লাই মদ খাইতে যাবে, ছেলে হোক মেয়ে হোক যাই হোক। মদ খাইয়ে দেখা গেল এটার হয়তো সবই অথবা সিংহভাগ উড়াই দিল। দেশি মদ, ওই ভাত পচা মদ আর কি, যত কম দামের হইতে পারে। তো তাতে কি পয়সা তো শেষ হয়ে গেল। তাহলে গরিব দেখে দুঃখ, দুঃখ দেখে মদ, সেই মদ খাইতে গিয়ে আবার পয়সা সব খরচ হয়ে গেল, আবার গরিব। সে এই 28 টাকা পার ডে জোয়ালের ভিতরে, জোয়ালটা কাঠ থেকে আর কোনোদিন সরাইতে পারেনি, পারবে না, পারে না। এই সাইকেলের ভিতরে ঘুরতে থাকে সে। এটাকে ভাইঙা থাকবো না, বদ্ধ করে বলে তার বাইরে হওয়াটার হয় না। লাথি গুতা খায়, এখন তো লাথি গুতা কমছে একটু, যাই হোক, এখন তো তারাও, তাদেরও অ্যাসোসিয়েশন আছে। এটা বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান হিন্দু তামিল আর কি, তামিল বা কেরালায় ওইসব ওইসব আর কি, তামিল তেলেগু ওইসব, মালায়ালাম ওইসব ল্যাঙ্গুয়েজ বলে, বা নিম্ন বর্ণের হিন্দু, এবং এরা বাঙালি না। ওই 28 টাকা দিয়ে লাথি গুতা খায়, এখন একটু একটু বেটার হয়েছে, কিন্তু লাইফ ওইটাই রয়েছে, মোরলেস ওইটাই রয়েছে। আমার মনে আছে আমি যখন প্রথম টি গার্ডেনে থাকতে গেলাম, 72 বোধ হয়, জাফলং টি স্টেটে, আমার এক মামা ছিলেন আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তখন বুঝলাম যে ইম্পেরিয়ালিজম কাকে বলে আর কি। আমরা তো গেস্ট, মামার ভাগ্নে গেছি ওইখানে, বৃষ্টিতে ভেজা পথ দিয়ে গেছি, জুতা টুতা ভেজা। প্রথমে গিয়ে যেখানে বসাইছেন ওখানে বসছি, একটা হাঁক দিলেন, একটা ওই কুলিয়ে আসলো, আয়সা পায়ের থেকে জুতা মোজা সব খুলে নিল। এগুলার শুকাবে কেমনে, এটা হলো তারই। মানে সাহেব কমোডে এবং ফ্লাশালা টয়লেটে পায়খানা করেন, কিন্তু ওইটার উপরের ট্যাঙ্কটা ওই কাঁধে ওই যে ভার বওয়া বলে, মানে একটা ওই যে বাঁশের ই, দুই পাশে দুইটা বালতি বা ওই ওই পাত্র ঝুলাইয়া পানি উঠায়া উঠায়া উপরের ট্যাঙ্কটা একজন মানুষ, মানে একজন কুলি ফিজিক্যালি ভরে পানিটা, আর ওই পানিটা উনি মুহূর্তে ফ্লাশ করে দেন আর কি। মানে এই ইম্পেরিয়াল চিন্তা থেকে এগুলো আসে। তো এটাও কিন্তু ইম্পেরিয়ালিস্ট একটা, এই যে লোয়ার এশালনে যারা আছে, এশালনে যারা থাকে, তাদেরকে যদি মদে বুঁদ করে রাখা যায় বা এইসবের ভিতরে রাখা যায়, তাহলে তারা বেশি প্রশ্ন করবে না। এটাও কিন্তু একটা একটা পলিসি, এটাও অনেক কিছুর, অনেক কমপ্লেক্সিটির একটা আর কি এটা। তো এই অস্ট্রেলিয়া অ্যাবরিজিনদের কথা বললাম, হঠাৎ প্রসঙ্গত মনে হলো যে বাংলাদেশে তো অ্যাবরিজিন আছে, তাদের কথা একটু বলি। আপনারা খেয়াল করে দেখবেন বা জিজ্ঞেস করেন টি গার্ডেনে যদি কারো আত্মীয় স্বজন থাকে, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এখন অবশ্য অনেক কমে গেছে, পাকিস্তানে আমলে সবচেয়ে বেশি ছিল, বাংলাদেশ হওয়ার পরপরও ছিল, এখন অনেক কমে আসছে এগুলা। তারপরেও বেসিক কথা ওইটাই রয়েছে। এই জন্য আমরা খুব অবাক হই তাদের একজন যখন বাইর হয়ে আসে ওখান থেকে। ফর এক্সাম্পল, যার কথা বললাম, ডক্টর আর কৈরি, উনি কিন্তু কুলির ছেলে, উনি কিন্তু কুলির ছেলে, এবং খুব সম্ভব কনভার্টেড খ্রিস্টান, খ্রিস্টান মিশনারি এই করছে। উনি ওখান থেকে বাইরে আসেন, এসে দেশের 1 নম্বর অর্থোপেডিক সার্জন হয়েছেন আর কি, 1 নম্বর 2 নম্বর যাই হোক। তো আসি এরপরে আমরা, লাইফ ইজ হার্ড অ্যান্ড দ্যাট ড্রিঙ্কিং ইজ দ্য অনলি ওয়ে, যে কুলিরদের যে সেন্সটা আসে,
যে জীবনটা এত শক্ত, এত প্রবলেম জীবনে, ঘরে খাওয়ার নাই, বাচ্চার ওষুধ নাই, এর পা একটা কাটছে, পচতেছে পাটা, ডাক্তার দেখানোরই নাই, এই বাগানের ডাক্তার দেখে ওষুধ দিতেছে, তাতে সারতেছে না। কিন্তু শহরে যে যাবে, শহরে তো ওই বাগান যে জায়গায়, ওই জায়গায় শহরে যদি একবার খালি যায় আর আসে 500 টাকা খরচ আছে, তার এক সপ্তাহ বেশি বা এক সপ্তাহ পয়সা নিয়ে টান ইত্যাদি আর। In 25% of those country songs, alcohol was shown as contributing to illicit sex, অবৈধ যৌন সংসর্গের সাথে সম্পৃক্ত 25%-এরই। একটা গান হঠাৎ মনে পড়লো আমার, জাহিলি যুগে শোনা, Don't think about tomorrow, it won't matter anymore. We can turn the key and lock the world outside the door. এটা সাজেস্টিভ গান কিন্তু এটা, তাই না? অবভিয়াসলি এটা নিজের বউরে কেউ বলতেছে, এই কথা নিজের বউরে কেউ বলে না। খুব দুঃখের কথা হলো গানের উপজীব্য কোনোদিন নিজের বউয়ের বেলায় না। এই জন্য আমরা বলি ওই যে প্যাশনেট লাভ বলি না, হারাম কেন বলি? প্যাশনেট লাভ মানে কথাটা মানেই হচ্ছে এটা বিবাহ বহির্ভূত, এক্সট্রা ম্যারিটাল অথবা প্রিম্যারিটালের কথা বলা হচ্ছে। সমস্ত গানের, সমস্ত সিনেমার গান অথবা প্রেমের গানের উপজীব্য কিন্তু এইগুলাই। বউয়ের সাথে প্রেম, বউয়ের সাথে ভালোবাসা কোনো গানের উপজীব্য না, আনফরচুনেটলি না আর কি। তো বলতেছেন যে 25% কান্ট্রি সং যেগুলোকে আমরা ইনোসেন্ট বলতেছি রিলেটিভলি, সেগুলারই হচ্ছে অ্যালকোহল ইউজ ওয়াজ শোন এজ কন্ট্রিবিউটিং টু ইলিসিট সেক্স। ফর এক্সাম্পল, গানের নাম দিয়ে দিয়েছেন আফটার দ্য ফায়ার, গেলে যাক, দ্য থার্ড রেট রোমান্স আর একটা গান, টেক মি হোম টু সামওয়্যার। এই টেক মি হোম কথাটার ভিতরে একটা ওয়ার্ল্ড ফুল অফ মিনিং আছে। একজন মেয়ে যখন একটা ছেলেরে বলতেছে টেক মি হোম টু সামওয়্যার, মানে কোথাও নিয়ে চলো, মানে এটা হোম মানে হোম না, কিন্তু অ্যাকচুয়ালি হোম মানে নিভৃতে নিয়ে চলো, যেখানে আমাদের ভিতরে আলটিমেট ব্যাপারটা ঘটতে পারে, এইটাই কিন্তু এটা। তো যাই হোক, আমেরিকাতে যেটা খুব কমন, আমেরিকা দেখবেন আপনারা যারা গেছেন, হাইওয়েতে অনেক এই একতলা একতলা বা বড় জোর 2 তলা, একতলাই বেশিরভাগ মল আছে, চিপ, শুধু থাকার, সরি মল বলতেছি, মাফ করবেন, মোটেল, মাফ করবেন, মুখে মল চলে আসছে, মোটেল আছে, হোটেল নাই, এগুলা মোটেল, শুধু থাকার ব্যবস্থা আছে, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। অফিসের 2 সহকর্মী অনেকদিন ধরে চোখাচোখি হয়, হাসাহাসি হয়, ওয়ান উইকেন্ডে ঠিক করলেন যে চলো এই উইকেন্ডে আমরা যার যার বাড়ি যাওয়ার আগে একটু মলে চেক ইন করে ফেলি ফর 4 আওয়ার্স। এইটা আর কি মলের উদ্দেশ্য হলো বেসিক্যালি এটা। আর কিছু হচ্ছে যে ট্রাকাররা বা যারা এই যে হাইওয়েতে চলে তাদের জন্য যখন তখন যেখানে সেখানে থামার জন্য একটা থাকে আর কি। তো যাই হোক, এখানে বলতেছেন যে একজন একটা গানের কথা বলতেছেন, সিঙ্গার শোজ দ্যাট ইন বার্স হি হ্যাজ ব্র্যাকেটের দিছেন, ব্র্যাকেট না, ইনভার্টেড কমার ভিতরে, had my share of good times and a lot of good women. The same theme of illicit sex and alcohol is promoted in songs entitled City Lights, Western Man, এগুলো নাম বলছে, হিয়ার আই এম ডালাস, যাই হোক এগুলা আমার জানা না, এগুলো আমার যুগের পরের বোধহয়। মিউজিক, ড্রাগস এন্ড সেক্স, এগুলা। তারপরে বলতেছেন 3টে জিনিস একসাথে মিলায় বললেন আর কি, যে অল দিস রিসার্চ কনফার্মস, এখন আমরা কনক্লুশনে চলে আসছে এই সাবহেডিংটার। অল দিস রিসার্চ, অনেক কটা রিসার্চের কথা বলছেন কিন্তু গত 2-3 দিনের আমাদের ইসে। All this research confirms that there is a close relationship among music, drugs and sex. Music, গান বাজনা, মাদকদ্রব্য এবং যৌনাচার, এর ভিতরে একটা ক্লোজ রিলেশন আছে। And that they tend to coexist, এবং এরা কোএক্সিস্ট করে, হ্যান্ড ইন হ্যান্ড যায়, একটার সাথে একটা যায়। যেমন আমরা যদি আমাদের যদি অভ্যাস থাকে টক জলপাই খাওয়ার, সাথে সাথে কি আসবে কথা মাথায় আপনার? লবণ। নেক্সট কথাটা কি আসবে? মরিচের গুঁড়া, ঠিক না? টক জলপাই মানে কাঁচা জলপাই খান আপনি, তাহলে প্রথম কথা আসবে কি? লবণ। নেক্সট কথাটা কি আসবে? মরিচের গুঁড়া। এইরকম ব্যাপার আর কি, যে হ্যান্ড ইন হ্যান্ড যায়। As this relationship was mentioned by Prophet Muhammad sallallahu alaihi wasallam about 1400 years ago, 1400 বছর আগে, ঠিক যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেইভাবে যায়। ব্যাপারগুলো একই আছে, নামগুলা টার্মগুলা চেঞ্জ হয়েছে, পরিবেশ চেঞ্জ হয়েছে, প্রতিবেশ চেঞ্জ হয়েছে,
তখন একটা সেন্সে একভাবে মিউজিক বাজাইতো, একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে বাজাইতো, এখন 50টা দিয়ে বাজায়, অ্যান্ড সো অন। ব্যাপার একই। এরপরে আরেকজনের কথা বলতেছেন, এটা পড়ে আমরা আজকের আয়োজন শেষ করে দিব। একটু 2 মিনিট গেলেও আমরা এটা শেষ করবো। একটা একটা প্যারাগ্রাফ আছে বা 2টা প্যারাগ্রাফ, সব পড়বো না, আমরা জাস্ট পড়বো। ওই একজনের কথা বলতেছেন, প্রফেসর অ্যালান ব্লুম, ইউনিভার্সিটি অফ শিকাগোতে আছেন, who also has experience teaching students at Yale University, আরেকটা ইউনিভার্সিটির নাম করা ইউনিভার্সিটিতে, দ্য ইউনিভার্সিটি অফ প্যারিস, এখানেও পড়াইছেন, ইউনিভার্সিটি টরন্টোতে পড়াইছেন, কর্নেলে পড়াইছেন, describes another similarity between music and drugs, in the sense that both of them tend to have the same after effects. মিউজিক এবং ড্রাগ দুইটারই একই আফটার এফেক্ট আছে, অর্থাৎ হ্যাংওভার যেটা আমরা বলি, মানে শেষ হওয়ার পরে, একটা কনসার্ট শেষ হওয়ার পরে আপনার মনের অবস্থা কি, একটা মদ খাওয়া শেষ হওয়ার পরে আপনার অবস্থা কি, অথবা একটা ড্রাগ নেওয়ার পরে আপনার অবস্থা কি। বোথ ডিস্ট্রয় ফিউচার এনথুজিয়াজম ইন পিপল। আপনি ইমিডিয়েটলি একটা লো ফিল করেন এবং ভবিষ্যৎ নিয়ে আপনার মনে আর কোনো আশা থাকে না, কোনো উদ্যম থাকে না। এনথুজিয়াজম যদি আমি বলি, উদ্যম থাকে না আপনার মনে কোনো। ইন পিপল হু আর ইনভলভড ইন দেম, যারা এগুলার ভিতরে থাকে তাদের যখন শেষ হয়ে গেল, আফটার এফেক্ট, ড্রাগেরও আফটার এফেক্ট, মিউজিকেরও আফটার এফেক্ট। রক মিউজিক প্রোভাইডস premature ecstasy, and in this respect is like drug with which it is allied. এটা হচ্ছে তার উদ্ধৃতি, যে ভদ্রলোকের কথা বললাম, অ্যালান ব্লুম। উনি বলতেছেন যে রক মিউজিক যখন শেষ হয়ে যায়, মানে প্রিম্যাচিউর এক্সটেসি, মানে আপনাকে একটা হাইটে নিয়ে যায়, উত্তেজনা বা আনন্দ বা ডেলিউশন বা স্পেল বাউন্ড, সম্মোহিত, একটা এমন একটা স্টেজে নিয়ে যায়। And in this respect, it's like drugs with which it is allied. এবং এটা ড্রাগের মতোই কাজ করে। যখনই ওটা শেষ হয়ে যায়, আপনার সমস্ত উদ্যম শেষ, আপনার পৃথিবীটা হঠাৎ করে রঙিন, পৃথিবীটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল আর কি। যাই হোক, এখানে আরেকটা সেন্টেন্স বা 2টা সেন্টেন্স পড়ে আমাদের শেষ। স্টুডেন্টস হু হ্যাড ইন্ডালজ ইন, ওনার ফাইন্ডিং বলতেছে এখন, ওইটা ছিল ওনার উদ্ধৃতি, এখন ওনার ফাইন্ডিংটাকে বলতেছেন এই লেখক। Students who had indulged in drugs in their early years and then got over in later, যারা জীবনের শুরুতে ড্রাগ এডিক্ট হয়েছিল আর পরে সেগুলা থেকে এই করছে, had difficulty finding passion and enthusiasm in their life, জীবনের বাকি সময়টাতে আবেগ এবং উদ্যম বা উৎসাহ বা উদ্দীপনা পাইতে তাদের খুব কষ্ট হয়। এটা কিন্তু ইভেন সিগারেটের বেলায় প্রযোজ্য। আমি তো একসময় স্মোকার ছিলাম, নজবিল্লা। আমি যখন ছাড়ছি, কত দিন লাগছে আমাকে এটা ওভারকাম করতে। আজকে আমি ধরেন 98, ওইদিকে হলো 2 বছর, আর এদিকে 21 বছর, 23 বছর হয় সিগারেট ছাড়ছি। হয়তো 10 বছর ধরেই আই কেপ্ট অন মিসিং স্মোকিং। সিগারেটও কিন্তু একটা ড্রাগ, জানেন তো। খুব ইনোসেন্ট মনে হয়, পানের দোকানে পাওয়া যায়, কিন্তু সিগারেট কিন্তু একদিক দিয়ে খুব মারাত্মক একটা ড্রাগ। স্প্লিট সেকেন্ডে ব্রেনে পৌঁছায় যায় এটার এফেক্ট, নিকোটিন। এবং সিগারেট ছাড়াটা অনেকের জন্য কোকেন ছাড়ার মতোই অসম্ভব ব্যাপার। অনেক স্মোকার আছে যারা গল্প শোনেন, আমরা যে ছোটবেলায় বাবার কাছে গল্প শুনতাম, আব্বা আপনি এটা কিভাবে করছিলেন, ওইভাবে আমাকে জিজ্ঞেস করে কি করে সিগারেট ছাড়ছিলেন। হাউ ইজ ইট পসিবল যে এইভাবে সিগারেট ছাড়া যায়, ফর মানে যে এইভাবে স্মোক করতো। আসলেও কিন্তু খুব কঠিন একটা ব্যাপার। যারা আর্লি ইয়ার্সে ড্রাগে ইন্ডালজ, মানে পরবর্তীতে প্যাশন এবং এনথুজিয়াজম, প্যাশন মানে আবেগ পাওয়া, অফকোর্স এই এফেক্ট গুলো সিগারেটের হয় না। ওই কোকেনের যে এফেক্ট আছে বা এলএসডির যে এফেক্ট, এগুলো অবশ্য সিগারেটে হয় না। বাট সিগারেট এক ধরনের ড্রাগ, কোনছে মানে গেটিং ইউজ টু ইট, ইউজড হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে। ইট অ্যাপিয়ার্ড অ্যাজ ইফ অল দ্য কালার অফ দ্য লাইফ হ্যাড বিন ড্রেইনড আউট অফ দেয়ার বডিজ। মনে হয় যেন জীবনের সমস্ত রং তাদের থেকে চলে গেছে, জীবনের আর রঙিন নেই, ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা বললাম একটু আগে। অ্যান্ড নাও দে ভিউ লাইফ অ্যাজ ব্ল্যাক এন্ড হোয়াইট অনলি, জীবনটা বিবর্ণ হয়ে গেছে, বিষণ্ণ হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে এফেক্ট। এরপরে বলতেছেন, দ্য প্লেজার দে রিসিভড ওয়াইল এক্সপেরিমেন্টিং ড্রাগ ওয়াজ সো ইন্টেন্স। আপনারা জানেন কোকেন কিন্তু প্রচন্ড রকমের যৌন বাসনা এবং স্পৃহা বাড়ায় দেয়, এবং
সরি আমার এই টার্মগুলোর জন্য, মাফ করে দিন আপনারা, অনেকে আমার ছেলের চেয়েও ছোট এখানে, কিন্তু লেটস নট প্রিটেন্ড যে এগুলা নাই, এবং হাসহাস করে আমরা যেন এই জিনিসগুলোর থেকে বুঝ থেকে আমাদের ছেলে মেয়েদেরকে অন্তত আমরা আমরা যা হয়েছে হয়েছে হয়ে গেছে, অন্তত আমাদের ফিউচার জেনারেশনকে যেন আমরা করতে পারি, নিজেদেরও অফকোর্স নিজেদেরও। এইসবের বয়স কখনো শেষ হয় না, এইসবের বয়স কখনো শেষ হয় না, যে কোনো সময়ে এটা ট্র্যাপড হওয়ার একটা থাকে। আপনাদের না বুড়া বুড়া লোকরা কত আকাম কুকাম করে না, এই যে বাসে যে আপনার মেয়েদের গায়ে হাত দেয়, মোস্ট অফ দেম আর লেট 50s আর্লি 60s লোকেরা মেয়েদের গায়ে হাত দেয় মোস্টলি। কেন? কারণ তারা, তাদের এক্সপিরিয়েন্স অনেক, তাদের জ্ঞান অনেক, তারা জানে যে কতটুকু লিমিটের ভিতরে বা কতটুকু, মানে তারা জানে প্রথমত যে লজ্জায় অনেক কিছু বলবে না একটা মেয়ে, মেয়েটা বাচ্চা, লজ্জা সংকোচ ঘৃণা সে হয়ে যাবে। এইসব এক্সপিরিয়েন্স গুলো ওভার দ্য পিরিয়ড অফ টাইম হয়েছে। আমি একটা সার্ভে পড়ছি, বাসে এই যে ইন্ডিয়ায় বিশেষ করে বা যেসব দেশে করে, বাংলাদেশেও আছে, এরা সব হচ্ছে লেট 50 অথবা আর্লি 60s। তো এইগুলোর বয়স কখনো যায় না। যাই হোক, দ্য প্লেজার দে রিসিভড ওয়াইল এক্সপেরিমেন্টিং ড্রাগস ওয়াজ সো ইন্টেন্স, এত তীব্র প্লেজার ছিল, সুখ ছিল এটাতে, যে জন্য কোকেন ছাড়তে পারে না কেউ। কোকেনটা হলো একটা মানে এক শট নাকি এনাফ আপনার জীবনে ছাড়তে না পারার জন্য। আর এটাও নাকি এই যে ইয়াবাটাও নাকি খুবই, আমি একটা তো ডকুমেন্টারির কথা বলছি আপনাদের, দেখছি আমি, রিক্সাওয়ালা সর্বশান্ত হয়ে গেছে, রক্ত বেচা খায়া শেষ, তারপরে এখন বড় লোকদের ছেলেদের ওই কাজ কাম করে, সেবা যত্ন করে, আর তার বিনিময়ে 1,000 টাকা লাগে তার পার ডে। রিক্সাওয়ালা ছিল সে, সব শেষ তার জীবনের, বউ চলে গেছে, বাচ্চা চলে গেছে, সব শেষ। দে ডিড নট ফিল প্লেজার ইন এনিথিং ইন দেয়ার লাইফ, আর কোনো কিছুতে কোনো সুখ নাই, কোনো আনন্দ নাই, কোনো উত্তেজনা নাই। Professor Bloom points out that in this respect rock music is very similar to drugs, এবং এই দিক থেকে রক মিউজিকও তাই, যখনই শেষ হয়ে গেল বা যখন কেউ ছেড়ে দিল, সেটা তার জীবনে আর আনন্দ থাকে না, উদ্দীপনা থাকে না, কোনো ড্রাইভ থাকে না, কোনো প্রেরণা থাকে না। ইন ইটস এফেক্টস অন দ্য ইয়ুথ, ইয়ুথ মানে যুবক বা তরুণদের উপরে এটার এফেক্টেড ব্যাপারে ড্রাগ যেরকম, রক মিউজিকও সেরকম। আমরা কয়েক মিনিট সময় বেশি নিলাম, 4 মিনিট টু বি প্রিসাইজ। আপনারা আশা করি মাফ করে দিবেন, সময় বেশি নিতে চাই না আমি, কখনো দেরিও করতে চাই না, বেশি নিতে চাই না। আমি চাই আপনারাও সেটা করেন, আমি চাই আপনাদের চরিত্র সেভাবে গড়ে উঠুক। একজন মুসলিম যখন 5টা বলবে, ইট শুড বি 5টা, নট 5:15। যাই হোক, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যা ভালো শুনলাম তার উপর আমল করার। আমরা যদি কিছু ভালো শুনে থাকি, সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ যদি কিছু শুনে থাকি, সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।